ভালো করে বুঝবো। দেখো আমরা পড়াচ্ছি ক্রিপস মিশন। তো এই ক্রিপস মিশনে এখান থেকে আমরা দেখবো যে কিভাবে এই যে পুরো ক্রিপস মিশনের যে প্রেক্ষাপট, হঠাৎ করে ক্রিপস আমাদের দেশে আসলো কেন, ক্রিপসকে পাঠানো হলো কেন। এই সময় ব্রিটিশের প্রধানমন্ত্রী কে ছিল স্যার? উইনস্টন উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল, ঠিক আছে। এই চার্চিল হচ্ছে হঠাৎ করে ক্রিপসকে 1942 এ আমাদের দেশে পাঠিয়েছিল কেন, যেটার নাম দিস ইভেন্ট ইজ কল্ড দ্য ক্রিপস মিশন। বাট এই ক্রিপস মিশন আসার একটা একটা থিম ছিল, ঠিক আছে। এই ক্রিপস মিশন যে ভারতে এসেছিল তার প্রেক্ষাপটটা কি ছিল স্যার, রিজনটা কি ছিল? হঠাৎ করে তো ক্রিপসকে পাঠায়নি। রিজনটা এটা ছিল যে জাপানিজ আর ব্রিটিশ যে আর্মি তার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভৎসভাবে একটা দ্বন্দ্ব চলছিল। সেটা কি না, জাপানটা কোথায় অবস্থিত স্যার? এটাকে জাপান বলছি, ঠিক আছে। এই জাপান কি হবে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে, দেখো অ্যাকচুয়ালি আমি জাপান সম্বন্ধে একটু জাস্ট ছোট্ট একটা ক্লিপস দিয়ে দিই। ব্রিটিশরা যখন, দেখো ইউরোপিয়ান কান্ট্রিগুলো সবসময় আফ্রিকা আর এশিয়া যে মহাদেশ আছে এর যেসব দেশগুলো ছোট ছোট দেশগুলো আছে এগুলোকে উপনিবেশ স্থাপন করতে শুরু করে। আর এশিয়া আর আফ্রিকা থেকে যে ন্যাচারাল রিসোর্সেস আছে এই ন্যাচারাল রিসোর্সগুলো এখান থেকে কালেক্ট করে ইউরোপের বাজারেতে বিক্রি করতো। এতে জাপানিজ ছিল একটা এশিয়ান কান্ট্রি, আর এশিয়ান কান্ট্রি হওয়াকালীন ইনি যখন বুঝতে পারে যে তার মধ্যে ব্রিটিশরা বিভৎসভাবে আমাদের দেশে এশিয়াতে মানে একচ্ছত্রভাবে কলোনিজ তৈরি করেছিল, উপনিবেশ স্থাপন করেছিল, তো জাপানিজরা ভেতর থেকে কিন্তু একটা সংঘবদ্ধ হচ্ছিল। 1850 সাল পর্যন্ত জাপানেতে কোনো দেশ যেতেও পারেনি, আর জাপান থেকে জাপান কোনো দেশেও যায়নি। 1850 সাল পর্যন্ত জাপান তার পুরো দেশের বাউন্ডারিকে সিল করে রেখে দিয়েছিল। বোঝা গেছে কি বলছি? তাহলে 1850 সাল পর্যন্ত জাপান তার পুরো দেশের বাউন্ডারিকে সিল করে রেখেছিল যাতে কোনো দেশ থেকে জাপানে কেউ যেতেও না পারে আর জাপানিজরাও বাইরে আসতে না পারে। ক্লিয়ার স্যার? কিন্তু আফটার 1850 পর, মানে 1850 সালের পর জাপানিজরা কি করে না বাইরে বেরোতে থাকে। কিসের জন্য না, তারা নিজেদেরকে একটু উন্নতি করতে চেয়েছিল, আর ভেতর থেকে কি করছিল সেই সময় ডিফেন্সকে প্রচুরভাবে সৈন্য সামন্ত জড়ো করছিল, তাদেরকে মজবুত করছিল, আর ন্যাচারাল রিসোর্সগুলোকে তৈরি করে কালেক্ট করছিল যাতে এটা ফিনান্সেও প্রচুর পরিমাণে উন্নতি হয়। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই জাপান একটা বিভৎসভাবে জায়গা দখল করে, ঠিক আছে। এটা কোথায় দিকে দেখো তো জাপান, আর এই দিকে আমেরিকা আছে। স্যার আমি যদি রাউন্ড দেখি, এই পুরো পিকচারটাকে যদি আমরা ফ্ল্যাট করেছি, যদি রাউন্ড দেখি তাহলে আমেরিকা এইটা স্যার এই দিকে আছে, তাই কি না স্যার? এই দিকে আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, তো জাপানিজরা প্রথমে 1731, তো এই সময় থেকে 1831 থেকে ওরা পরবর্তীকালে এটা কি করে না, বিভিন্ন জায়গা যে জাপানের যে আশেপাশে যেসব দেশগুলো ছিল সেই দেশগুলো অধিগ্রহণ করতে শুরু করে, কিছু কিছু প্রভিন্স, এবং এখান থেকে ন্যাচারাল রিসোর্স সংগ্রহ করতে শুরু। কি রিসোর্স? যেমন কয়লা, অয়েল, ঠিক আছে, গ্যাস, এই সব জিনিসগুলো এরা কালেক্ট করতে শুরু করে। এর মধ্যে একটা দেশ আছে যার নাম চায়না, আর জাপান ঠিক চায়নার কাছেই অবস্থান করে। এই চায়নার এই প্রদেশটার নাম হচ্ছে স্যার মাঞ্চুরিয়া, ঠিক আছে। তো জাপান এই মাঞ্চুরিয়া থেকে প্রচুরভাবে ন্যাচারাল রিসোর্স কালেক্ট করে, আর এর ন্যাচারাল রিসোর্স এর কাছে কি হয় না বেড়ে যায়, প্রচুর পরিমাণ বেড়ে যায়। আচ্ছা যদি বেড়ে যায় তাহলে সেটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট কোথায় করবে স্যার? এক্সপোর্ট করবে স্যার এর পাশে কি ছিল? আমেরিকা, ঠিক আছে। তো আমেরিকার সব থেকে একটা বাজার ছিল অয়েল এক্সপোর্টের জন্য। স্যার এদিকে এই অয়েল আর ন্যাচারাল যে রিসোর্সগুলো সে আমেরিকাকে এক্সপোর্ট করতে শুরু করে। হঠাৎ করে এবং জাপান এই জায়গা থেকে এখানে যেসব ব্রিটিশ এ তো এক্সপোর্ট শুরু করে, মানে কি এক্সপোর্টটা চলছিল, কন্টিনিউ চলছিল। কিন্তু পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন এই যে ফিলিপিন্স, ঠিক আছে, আমরা মালয়েশিয়া, সুমাত্রা, জাভা, এখানে থাইল্যান্ড আছে, এখানে হংকং আছে, এই জায়গাগুলোকে এরা সেই সময় ব্রিটিশ কলোনি অবস্থান করছে। ব্রিটিশরা অলরেডি অধিগ্রহণ করে রেখেছিল।
তো এই ব্রিটিশ কলোনিগুলো এদের কাছে একটা মার্কেটে জায়গা দখল মানে হয়েছিল, যে জাপান ভেবেছিল যে এই ব্রিটিশ কলোনি যেখানে আসে সেইখানে যদি আমরা অ্যাটাক করি ব্রিটিশ কলোনি হাঁটিয়ে যাবে, আর সেই জায়গায় আমরা কিছু ন্যাচারাল রিসোর্স কালেক্ট করতে পারবো এবং অ্যাজ এ বাজার হিসেবেও পেয়ে যাবো। আর এটা চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ঠিক জাপানিজরা এই জায়গাগুলোকে দখল করতে শুরু করে, কি কি যেই সব জায়গাগুলো ব্রিটিশ কলোনি ছিল, যেমন মালয়েশিয়া, জাভা, সুমাত্রা, ফিলিপিন্স, হংকং, এই জায়গাগুলোকে দখল করতে শুরু করে। আর যখনই দখল করতে শুরু করে তখন আমেরিকা বুঝতে পারে স্যার প্রবলেমস হচ্ছে, আমার প্রবলেমস হচ্ছে। যে প্রবলেমসটা হচ্ছে কি, যে এরা আস্তে আস্তে এই জায়গা দখল করছে। তখন কি করে না, আমেরিকা এদের সাথে যে অয়েল এক্সপোর্ট চলছিল, এদের সাথে যে ন্যাচারাল রিসোর্সের যে এক্সপোর্টগুলো চলছিল, সেই এক্সপোর্টের জায়গাটা বন্ধ করে দেয়। আর আমেরিকা যখন এক্সপোর্ট বন্ধ করে দেয়, জাপান কাকে এক্সপোর্ট করতো? আমেরিকাকে। আর আমেরিকা তখন কি করলো, যে জাপানকে বলে দিল যে আমরা এক্সপোর্ট, পুরো এক্সপোর্ট চেন বন্ধ করে দাও। জাপানের সাথে এক্সপোর্ট চেন যখনই বন্ধ হয়ে যায় জাপান একটু ক্ষুব্ধ হয়। আর একটু নয় স্যার, প্রচুর ক্ষুব্ধ হবে, কারণ বড় মার্কেট ছিল। তো হঠাৎ করে কি করলো, ঠিক এই আমেরিকা একটা জায়গা আছে যার নাম পার্ল হারবার। পার্ল হারবার কোথায় অবস্থিত যদি আমি দেখি, এখানে পার্ল হারবার। তো জাপান এই দিকে তো অ্যাটাক করছিল পরবর্তীকালে, ঠিক আর এই দিকে দিয়ে যদি দেখি তাহলে আমার এই জায়গাটাই পার্ল হারবার অবস্থান করে। তার মানে জাপান এই জায়গায় পার্ল হারবার। আমি কিন্তু যদি ফ্ল্যাট ম্যাপ দেখি তার মানে এইখান পর্যন্ত উড়ে যেতে হবে। ব্যাপারটা বোঝা গেছে স্যার? একই জিনিস। তো ব্যাপারটা হচ্ছে জাপান এই আমেরিকার যে নাভাল বেস আছে, নাভাল বেস, এটা হচ্ছে নাভাল বেস আমেরিকার। মানে কি, এই জায়গায় যত নেভি তাদেরকে স্টোর করা হতো এবং প্রশিক্ষণ দেওয়া হতো, এটার নাম পার্ল হারবার। এই পার্ল হারবারে অ্যাটাক করে ইন দ্য মর্নিং, কোয়াইট মর্নিং, সানডে মর্নিং 7-11 মর্নিং 7-11 তার 365টা এয়ারক্রাফট দিয়ে আমেরিকাকে ধূলিসাৎ করে দেয়। উইদিন 2 আওয়ার্স 2400 জন আমেরিকানসকে মৃত্যুসজ্জায় সজ্জিত করে। বাট বোঝা গেছে? তাহলে কত ঘন্টার মধ্যে না, সানডে মর্নিং 7:11 সময় এই আমেরিকা, জাপান যে 350টি এয়ারক্রাফটের সঙ্গে টোটাল পার্ল হারবারকে অ্যাটাক করে। কোনো কিছু জানতো না আমেরিকা এর সম্বন্ধে, আগে তার কাছে কোনো ইনফরমেশনও ছিল না। পার্ল হারবার অ্যাটাক করে। আর দিস ইভেন্ট, এই ইভেন্টটায় আমেরিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এন্ট্রি করতে সাহায্য করে। স্যার আগে পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার এন্ট্রি ছিল না স্যার। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখনও পর্যন্ত এন্ট্রি করেনি। আফটার পার্ল হারবার অ্যাটাক, স্যার পার্ল হারবারকে অ্যাটাক করার পর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এন্ট্রি করে। আর বোঝা গেছে? এরপর স্যার এই জায়গাটা, এই প্রেক্ষাপটটা স্যার ক্রিপস মিশনকে ভারতে আসার জন্য সাহায্য করে। তার কারণ কি, যখনই পার্ল হারবার অ্যাটাক করে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এন্ট্রি মারে, তাই না? আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল কি, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল? ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। তখন আমেরিকা যখন এন্ট্রি করে, চার্চিলকে পুশ করতে রুজভেল্ট পুশ করে। এরপরে জাপানের নেক্সট যে জায়গাটা ছিল অ্যাটাক করা, সেটা হচ্ছে ইন্ডিয়া। জাপানের এম ছিল কি, এরপরে ইন্ডিয়া অ্যাটাক করবে, কারণ ইন্ডিয়ায় ব্রিটিশরা তখন কলোনি করে তৈরি শাসন করছে। আর ইন্ডিয়ায় তখন চলছিল কি না, সত্যাগ্রহ, দিল্লি চলো, কে? গান্ধীজির নেতৃত্বে, ঠিক আছে? তো এই ইন্ডিয়াতে যখন অ্যাটাক করবে ভেবেছে, জাপানিজদের মেইন আইটেম ছিল, তখন আমেরিকার যে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ইনি ব্রিটেনের প্রাইম মিনিস্টারকে চাপ দিতে থাকে, পুশ করতে থাকে যে কোনোভাবে জাপান যেন ইন্ডিয়া দখল না করতে পারে, তো যেভাবে হোক তুমি কিছু করো। তো যখন এই চাপটা আসে তখন ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল একটা ইন্ডিয়াতে, আচ্ছা ইন্ডিয়াকে যখন মানাতে হবে যে সেই সময় তুমি কিছু আন্দোলনগুলো না করে। এই সময় কি আন্দোলন করতো? মুসলিম লীগ আর জাতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগ। তো মুসলিম লীগ আর ন্যাশনাল কংগ্রেসকে থামিয়ে রাখতে হবে, তাতে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মনোনিবেশ করতে পারবো। আর ভারত থেকে কিছু ন্যাচারাল রিসোর্স নিয়ে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে খরচ করার জন্য, তাই কি না? তার জন্য ভারতীয়দের দরকার, যোগদান দরকার, সাপোর্ট দরকার। এই সাপোর্ট পাওয়ার জন্য একটা টোপ দেয়, আর এই টোপ হচ্ছে কে নিয়ে এসেছিল ফার্স্ট?
Cripps mission. A Cripps, Stafford Cripps came to India with a proposal on March 1942.